শ্যামলডাঙ্গা নামের ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করত আপন দুই ভাই করিম আর রহিম। ছোটবেলার সেই একসাথে হাঁটা পথ একদিন দুই দিকে বেঁকে গেল। একজন হাঁটল সততার আলো ধরে, অন্যজন হারিয়ে গেল লাভ আর লোভের অন্ধকারে। এক কুয়াশা ঢাকা ভোরে আলোপথের বাঁকে হঠাৎ দেখা হয়ে গেল দুই ভাইয়ের। আরে রহিম, এই সকালেই গুদামের দিকে চললে নাকি? হ্যাঁ ভাই, কি এখনো এই লাঙল কাঁধে নিয়ে ঘুরছ? আমার নাম শুনলে তো গ্রামের মানুষ এখন সমীহ করে কথা বলে। যা আছে তাই নিয়ে ভালো আছি ভাই। টাকা দিয়ে মাথা নোয়ানো যায়, মন জয় করা যায় না। সেই এক কথা রোজ শুনি তোমার মুখে। জমিতে ফসল নেই, ঘরে টাকা নেই, তবু বড় বড় কথা কমে না তোমার। কথা ছোট হোক বড় হোক ভাই, মিথ্যে না হলেই হলো। যাই হোক, হাটে যাচ্ছ তো, সাবধানে যেও। সরো, দাঁড়াও, এখন দেরি হয়ে যাচ্ছে আমার। জ্ঞান শোনার সময় নেই আমার হাতে। সেদিন সন্ধ্যায় সূর্য যখন মাঠের ওপারে হেলে পড়েছে, দিনভর পরিশ্রমের ক্লান্তি নিয়ে করিম ফিরল নিজের ছোট্ট মাটির ঘরে। মা, ভাতটা কি এখনই হয়ে যাবে? সারাদিন খুব খিদে পেয়েছিল আজ। আর একটু সময় লাগবে মা। বাবা ফিরলে আমরা সবাই একসাথে বসে খাব। আজ জমিতে এক ফোঁটা জলও পেলাম না আমেনা। বৃষ্টি না এলে এবার কঠিন সময় আসছে বলে মনে হচ্ছে। এত ভেবো না এখন, আগে হাত মুখ ধুয়ে এসো, খাবার বেড়ে দিচ্ছি। বাবা, বৃষ্টি হলে আমরা কি আবার ফুলকপি লাগাবো জমিতে? লাগাবো তো মা, নিশ্চয়ই লাগাবো। তুমি শুধু মন দিয়ে দোয়া করো। পরদিন সকালে রোদ ফোটার আগেই হাটের কাছে রহিমের ধান ভরা গুদামের সামনে বসেছিল সে আর তার স্ত্রী রুবিনা, সারা রাতের হিসাব মেলাতে। আজ ধান বিক্রি করেননি কেন? এত বড় গুদাম ভরে রেখে লাভ কি বলুন তো? এখনই বেচলে লোকসান রুবিনা। খরা যত বাড়বে ধানের দামও তত চড়বে। চাচা, আমাদের জমিতে এবার কিছু বীজ বোনা দরকার, যদি একটু সাহায্য করতে। বীজ কি এমনি বিলানোর জিনিস নাকি? তোমার বাবাকে বলো দাম দিয়ে কিনতে পারলে আসতে। আচ্ছা চাচা, তাহলে আমি যাই। বাচ্চাটাকে এভাবে বলার কি দরকার ছিল বলুন তো? আসেন আসেন, তাজা লাউ কুমড়ো আছে, আজই তোলা জমি থেকে। কি ভাই, এই তরকারি বেচেই সংসার চালাও তুমি? লজ্জা করে না? আপন ভাই এভাবে রাস্তার ধারে বসে থাকে? রহিম ভাই, উনি তো নিজের পরিশ্রমের ফসলই বেচছেন, এতে লজ্জার কি আছে? আপনারা এসব বোঝেন না। আজকের পর আর এখানে বসবে না ভাই। এই বাজার তো সবার জন্য ভাই। আমি তো কারো কোনো ক্ষতি করছি না এখানে বসে। বেশি কথা বলো না, যা বললাম মনে রেখো। সারা দিনের সেই অপমান কাঁটার মতো বিঁধছিল করিমের বুকে। সন্ধ্যার আবঝা আলোয় নিজের উঠোনে চুপচাপ বসে থাকতে দেখে পাশে এসে বসলেন গ্রামের প্রবীণ হাসিম চাচা। কি বাবা করিম, মুখ এত ভার কেন? বাজারের ঘটনা আমার কানেও এসেছে। চাচা, আপন ভাইয়ের কাছেই যদি সম্মান না পাই, তবে আর কার কাছে পাবো বলুন? টাকার গরমে যে মানুষ অন্ধ হয়ে যায়, সে রক্তের সম্পর্কের আসল দামটাই ভুলে বসে। সততার ফল দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই। চাচা ঠিকই বলেছেন, আমরা গরিব হতে পারি, কিন্তু নিজেদের সততা কখনো বিক্রি করব না। এই কথাটাই শুনতে চেয়েছিলাম তোমাদের মুখে। ধৈর্য ধরো বাবা, সময় একদিন সব কিছু বদলে দেয়। আপনার কথা শুনলে মনটা সত্যি হালকা লাগে চাচা। আসুন একটু চা খেয়ে যান আজ। করিম ভাই, এবার বড় বিপদে পড়ে গেলাম। পুরো ধান ক্ষেত একদম শুকিয়ে গেছে। এভাবে ভেঙে পড়লে চলবে না। চলো দুজন মিলে নদী থেকে জল টেনে যতটুকু পারি জমি বাঁচানোর চেষ্টা করি। আমার বউ বাচ্চাগুলো না খেয়ে আছে দুদিন ধরে। ভাবছিলাম আর কারো কাছে চাইতে পারবো না লজ্জায়। লজ্জা কিসের ভাই? প্রতিবেশী তো এই দিনের জন্যই। চলো, এখন বেশি দেরি করলে বাকিটুকুও শুকিয়ে যাবে। তোমার মতো মানুষ পাশে থাকলে সাহস পাওয়া যায় ভাই। অভাবের মধ্যে দিয়ে আরও কিছুদিন কেটে গেল। তারপরে গভীর রাতে হঠাৎ প্রবল জ্বরে কাঁপতে শুরু করল ছোট্ট রুমা। ওগো, তাড়াতাড়ি আসুন, রুমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। কি হয়েছে মায়ের? দেখতে দাও তো একটু। বাবা, একটু গা ব্যথা করছে শুধু, তুমি চিন্তা করো না। মা তো পুরো আগুনের মতো গরম হয়ে আছে। আমেনা, ঘরে কি এমন কিছু আছে যা দিয়ে একটু আরাম দেওয়া যায়?
ঘরে তো একটা পয়সাও নেই গো, কি করব বলুন আমাকে? এত রাতে কি ব্যাপার? ঘুমোচ্ছিলাম তো এতক্ষণ। ভাই, রাগ করে আসিনি, সত্যি বিপদে পড়ে এসেছি। রুমার জ্বর ক্রমশ বাড়ছে, একটু টাকা দাও, এখনই হাকিমকে দেখাতে হবে ওকে। এত দরদ যখন মেয়ের জন্য, নিজে একটু বেশি রোজগার করলেই তো পারো। নিজে যা কামাও তাতেই চলতে শেখো ভাই, খালি হাতে ফিরে যাও এখান থেকে। করিম ভাই, আমার ছেলেমেয়েরা 2 দিন ধরে না খেয়ে আছে। তোমার কাছেও যে বেশি নেই জানি, তবু যদি সামান্য কিছু দাও। আমেনা, আমাদের ঘরে যে চাল আছে তার অর্ধেকটা এখনই জব্বার ভাইয়ের বাড়িতে পৌঁছে দাও। কিন্তু ওগো, আমাদের নিজেদেরই কয়েকদিনের চাল বাকি আছে। আমরা না হয় একবেলা না খেয়ে কাটাতে পারবো আমেনা, কিন্তু ওর বাচ্চাগুলো না খেয়ে থাকলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। করিম ভাই, এই ঋণ আমি বেঁচে থাকতে কোনোদিনও শোধ করতে পারবো না তোমার। সেই রাতে আকাশ ভেঙে নামল প্রচণ্ড ঝড়। এর মধ্যে করিমের উঠোনে মাটিতে নিথর হয়ে লুটিয়ে পড়ল এক অচেনা বৃদ্ধ মানুষ। এই যে বাবা, কি হয়েছে আপনার? চোখ খুলুন তো। অনেক দূর হেঁটে এসেছি বাবা, 3 দিন কিছু খাইনি। একটু আশ্রয় হবে এখানে? আশ্রয় নিয়ে ভাববেন না বাবা, আগে ঘরে চলুন তো। আমেনা, তাড়াতাড়ি কম্বল আর গরম জল নিয়ে এসো। তোমাদের ঘরেই তো নিজেদের খাবার নেই বাবা, তবু আমাকে এভাবে খাওয়াচ্ছ? বাবা, যা আছে তা ভাগ না করলে ঘরে বরকত থাকে না। খেয়ে নিন এখন, আর চিন্তা করবেন না কিছু। মা বলে ভাগ করে খেলে খাবারে নাকি বেশি স্বাদ হয়। সারা রাত বিশ্রামের পর বৃদ্ধের শরীর কিছুটা ধাতস্থ হল। ভোরের প্রথম আলো ফোটার আগেই নিঃশব্দে বিদায় নেওয়ার প্রস্তুতি নিলেন সেই রহস্যময় মানুষটি। বাবা করিম, তোমরা আমার জন্য যা করেছ তা কোনো দিন ভুলব না। প্রতিদান দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই। প্রতিদানের কথা একদম ভাববেন না বাবা, মানুষ মানুষের বিপদে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। তবু এই ছোট্ট একটা মাটির ভাঁড় তোমার কাছে রেখে যাচ্ছি। এতে কিছু পুরনো বীজ আছে, যত্ন করে জমির এক কোণে বুনে দিও। এ তো সাধারণ বীজের মতোই লাগছে বাবা, বিশেষ কিছু কি এতে? সময় হলেই বুঝবে বাবা, শুধু বিশ্বাস আর যত্ন রেখো এতে। তোমাদের এই ঘরের বরকত অটুট থাকুক, এই দোয়াই করে গেলাম। দাদু, আবার এসো কিন্তু আমাদের বাড়িতে। আমেনা, এই বীজগুলো দেখতে একদম সাধারণ ধানের বীজের মতোই। জানি না ফলন হবে কিনা, তবু ওই বৃদ্ধের কথা রাখতে জমির এক কোণে বুনে দিই চলো তো। বুনে দিন তাহলে, তার মতো মানুষের আশীর্বাদ কখনো বৃথা যায় না মনে হয়। বাবা, আমিও তোমার সাথে বীজ বুনবো, আমাকেও একটু দাও। বীজ বোনার পর দিন গড়াতে থাকল একটার পর একটা নীরবে। ঠিক 7 দিনের মাথায় এক ভোরবেলা জমির সেই কোণে গিয়ে করিমের চোখ যেন নিজের দেখাটাই বিশ্বাস করতে পারছিল না। আমেনা, তাড়াতাড়ি এসো, এদিকে একবার দেখো, বিশ্বাস করতে পারবে না তুমি। কি হয়েছে গো, কি দেখলেন এত সকালে? দেখো, চারপাশে সব জমি শুকিয়ে খাঁ খাঁ করছে, অথচ এই কোণটুকুতে সবুজ চারা গজিয়ে উঠেছে। আল্লাহর কাছে শুকরিয়া, এই বরকত আমরা একা রাখবো না আমেনা, গ্রামের মানুষকেও এতে ভাগ দিতে হবে। করিমের এই সুদিনের খবর মুখে মুখে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। সেই খবর রহিমের কানে পৌঁছতেই আনন্দের বদলে তার বুকে জ্বলে উঠল হিংসার আগুন। রুবিনা, শুনেছ তুমি? করিম নাকি এক টুকরো জমি থেকে এমন ফলন পেয়েছে যা পুরো গ্রামে কেউ কোনোদিন পায়নি, আবার সেটা মানুষকে বিলিয়েও দিচ্ছে। আপনার এত ধান, এত টাকা, তবু আজকাল মানুষ করিম ভাইয়ের কথাই বেশি বলাবলি করে। রহিম ভাই, আপনি ধান আটকে বেশি দাম চেয়েছিলেন, অথচ করিম ভাই সবাইকে বিনা শর্তে ভাগ দিয়েছেন। তোমাদের এসব তুলনা করার একদম দরকার নেই, যাও নিজের কাজে যাও এখান থেকে। এভাবে রাগ করে লাভ কি বলুন তো? মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। তাহলে কি করব আমি? সারা জীবন কষ্ট করে যা বানালাম তা কি এমনি এমনি মূল্যহীন হয়ে যাবে? রহিমের রাগ আর অহংকার যতই বাড়তে থাকল, গ্রামের মানুষ ততই নিঃশব্দে তার কাছ থেকে দূরে সরে যেতে লাগল। গ্রামবাসী, আজ থেকে যার যা ফসল বাড়তি থাকবে তাই সাধারণ গোলায় জমা রাখবেন সবাই। বিপদের দিনে ন্যায্য দামে সবাই এখান থেকে নিতে পারবেন। এতদিন রহিম ভাইয়ের গুদামে গিয়ে শুধু অপমানিতই হতাম,
আজ থেকে আর তার কাছে যাব না। তাহলে এখন কি হবে গো? গুদামের এত ধান তো বেচতেই হবে, নইলে শহরের ব্যাপারীদের টাকা শোধ করবেন কি দিয়ে? জানি না রুবিনা, এই ধান তো এখন কেউ কিনতেই চাইছে না আমার কাছ থেকে। রুবিনা, শহরের ব্যবসায়ীরা বলে গেছে 7 দিনের মধ্যে টাকা শোধ না করলে বাড়ি আর জমি সব নিয়ে নেবে ওরা। কি বলছেন এসব? এত বড় বাড়ি, এত সম্মান, সব কি তবে হারিয়ে যাবে আমাদের? গ্রামের মানুষও মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। এখন আর কার কাছে যাব বলো তো? আপনার তো একটাই ভাই আছে, যাকে এতদিন শুধু অপমানই করেছেন। করিমের কাছে? এত অপমানের পরে ওর সামনে গিয়ে দাঁড়াবো কি করে আমি? জানি খুব কঠিন, কিন্তু আর তো কোনো পথ নেই। বাড়ি জমি সব হারানোর চেয়ে লজ্জা সহ্য করা ভালো নয় কি? ভাই, তোমার কাছে এভাবে আসবো কখনো ভাবিনি আমি, কিন্তু আজ আর কোনো উপায় নেই। ভাই, কি হয়েছে তোমার? মুখ এত শুকনো কেন? আমি সর্বশান্ত হতে চলেছি ভাই। ঋণ শোধ না করলে বাড়ি জমি সব হারাবো। তোমার সাথে যা ব্যবহার করেছি তারপরেও আজ তোমার কাছেই সাহায্য চাইতে এসেছি। ভাই, অতীতের কথা এখন আর ভেবো না। বলো তো, ঠিক কতটা টাকা লাগবে তোমার এখন? এত সহজে তুমি রাজি হয়ে যাচ্ছ ভাই? আমার তো এইটুকু পাওয়ারও যোগ্যতা নেই তোমার কাছে। ভাই, আমি তোমার সাথে যা করেছি তারপরেও তুমি আমার জন্য এতটা করলে কেন বলো তো? কারণ তুমি আমার আপন ভাই রহিম। রক্তের সম্পর্ক কখনো টাকায় হিসেবে মাপা যায় না। আমি এবার বুঝতে পেরেছি ভাই, টাকা পয়সা আর জমি জমার চেয়ে অনেক বড় জিনিস মানুষের ভালোবাসার সত্যতা। আমাকে ক্ষমা করে দাও তুমি।